সবাইকে সাদর আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল তানিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো হাড়ের ক্ষয়জনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল, সেই সাথে স্যার প্রাক্তন বিভাগীয় প্রধান, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাদেরকেও শুভেচ্ছা। স্যার, আমরা কিন্তু জানি যে রোগীরাই এসে বলে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু আসলে আপনারা কি অবস্থায় রোগীদেরকে পান? জি, ধন্যবাদ। আসলে যদি আমরা হাড়ের ক্ষয় এবং যদি আমরা মেরুদণ্ডের হাড় যেটার ক্ষয় যদি বলি, আমাদের শরীরটা এমনভাবেই তৈরি, হাড় কিন্তু প্রতিনিয়ত ক্ষয় হতেই থাকে এবং একদিকে ক্ষয় হয়, আরেকদিকে আবার এটাকে এই ঘাটতিটা পূরণ হয়। এবং ফিজিওলজিক্যালি যদি আমরা চিন্তা করি যে আমাদের শরীরের হাড় কিন্তু এই যে জন্মলগ্ন থেকে শুরু যে হাড় ছিল, অর্থাৎ আপনি যে হাড় নিয়ে জন্ম নিয়েছেন সেই হাড় কিন্তু টোটালি অনেকবার এটা নতুন করে আবার ফর্মেশন হয়ে গেছে। অর্থাৎ আমাদের শরীরে যত হাড় এর কিন্তু প্রতি 2 বছর পর পর টোটাল একদম টার্ন ওভার হয়ে যায়। তার মানেটা দাঁড়ালো এবং তার মানে এটা দাঁড়ালো যে আমাদের যে শরীরের সমস্ত হাড়গুলো আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছেন যে ধরেন এই যে হাড়ের যে সেলগুলো, কোষগুলো, ধরেন 3 রকমের কোষ। একটা কোষের কাজ হলো সেখানে একদিক থেকে এটা খেতে থাকে, অর্থাৎ কিনা ডিস্ট্রয় করতে থাকে। আরেকটা কোষ হলো তার কাজ হলো এটাকে রিপেয়ার করা, তৈরি করা। একটা কোষ এটাকে আস্তে 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 গ্র্যাজুয়ালি এটাকে খেয়ে ফেলতেছে, আর এই খেয়া মানে হলো এটাকে ক্ষয় করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আরেকটা হলো গড়ে নিচ্ছে। এবং এই যে ক্ষয় এবং এই যে পূরণ, এইটা কিন্তু একটু ডিসপ্যারিটি আছে। সেটা কীরকম যে 1 সপ্তাহ যে ক্ষয় করবে, এই 1 সপ্তাহর ক্ষয় এই ঘাটতি পূরণ করতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। তাহলে কি দাঁড়ালো যে আমরা অলওয়েজ একটা নেগেটিভ ব্যালেন্সের মধ্যে থাকলাম। তাহলে আমাদের শরীরটা যদি এরকম নেগেটিভ ব্যালেন্স আল্লাহ করে দিয়ে থাকে, তাহলে আমরা এটা কীভাবে এটাকে ঘাটতি করব? এই ঘাটতিটা পূরণ করার জন্য শুধুমাত্র যে শরীরের যে উপাদান এটি যথেষ্ট না। এর সাথে আমাদেরকে খাবার দাবার, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের এক্সারসাইজ এবং সামটাইমস কিছু ড্রাগ বা মেডিকেশন ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনি একদম ব্যালেন্স থাকবেন। ও সবসময় আপনাকে ক্ষয়ের দিকে নেবে, আর আপনি এই ক্ষয়টাকে পূরণ করে ক্ষয় মানে নিয়ার টু নর্মাল আপনার থাকতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে তাই যদি হয় তাহলে তো আমাদের জন্মের পর থেকে আমরা ক্ষয়ের মধ্যে আছি, এক্স্যাক্টলি তাই। কিন্তু এই ক্ষয় কিন্তু সবসময় আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। এবং এই যে হাড়ের ক্ষয়, আপনি দেখবেন উপর থেকে ছেলে হোক মেয়ে হোক খুব সুন্দর ফ্রেশ নাদুস নুদুস, কিন্তু বোঝার কোনো উপায় নাই, কিন্তু ভিতরে হাড়গুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। কিভাবে ক্ষয় হচ্ছে? অনেকটাই ঠিক ঘুরে খাওয়া বাঁশ বা কাঠের মতো। এখন দেখা যায় স্ট্রাকচারটা উপর থেকে ভালো, কিন্তু ভিতরে একদম খাওয়া যায়। এবং এই যে হাড়ের মধ্যে কিন্তু অনেক ছিদ্র থাকে, পরাস। এই যে পরাসগুলো বড় হয়ে যায়, নাম্বার কম ছিল, নাম্বারগুলো বেড়ে যায়, পোরোসিটি, যে কারণের জন্য আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিও মানে হাড়, পোরোসিস মানে ছিদ্র। নর্মালি এটা আছে, হাড়ও আছে, ছিদ্র আছে, কিন্তু এই ছিদ্রগুলো অনেক বেশি হয়ে যাবে, ছিদ্রগুলো বড় হয়ে যাবে, তাতে হাড়ের ওয়েটটা কমে যাবে। এই কন্ডিশনকেই আমরা বলি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ। এখন অনেক সময় আমাদের সমস্যা হলো যে এক্সরে করলেই ওই টেকনিশিয়ান বলে আপনার হাড়ের ক্ষয়রোগ হয়েছে। জিনিসটা এরকম না, কারণ হাড়ের ক্ষয়রোগ কিন্তু সবসময় এক্সরেতে বোঝা যাবে না। হাড়ের যতটুকু তার ওয়েট, তার যদি ধরেন 25-30% ডিস্ট্রয় না হয়, এক্সরেতে বোঝা যায় না। কিন্তু আমাদের ধরেন এক্সরে করে আপনাদের হাড়ের ক্ষয়রোগ, এরকম না। এখন এই ক্ষয়রোগ, তাহলে আপনার প্রশ্ন আছে যে এই সবারই তো আমরা ক্ষয়ের মধ্যে আছি, তাহলে ক্ষয়রোগটা হবে কাদের? 2-3টা গ্রুপ আছে যাদের ক্ষয়রোগ হবেই এবং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা হলো মহিলাদের বেশি ক্ষয়রোগ হয়। তার কারণ 1 নম্বর কখন, সেটা মহিলাদের যখন আপনার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মেনোপজ হয়ে যাবে, মাসিক বন্ধ হবে, ঠিক তাদের মধ্যে শতকরা ধরেন 3 জন মহিলার 1 জন, অর্থাৎ কিনা 30% মহিলাদের পোস্ট মেনোপজাল মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের হাড়ের ক্ষয়রোগ হবে। আচ্ছা, আরেকটা হলো কিছু ড্রাগ আছে, কিছু ওষুধপত্র আপনার হলো, যেমন যারা স্টেরয়েড খেতে হয়, লং টাইম স্টেরয়েড খায়, যাদের লং টাইম, যেমন আমরা হলো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তারা
এবং যারা ডায়াবেটিস এটা আছে কিন্তু স্যার খুব গুরুত্বপূর্ণ কারণ খুবই মুড়ি গুরুত্বপূর্ণ। মুরকির মতো সবাই কিন্তু আমরা আমরা সবাই হ্যাঁ খাই। অ্যাসিডিটি এটা কিন্তু খাচ্ছে। ওয়ান অফ দ্য কজ যে আপনার শরীরের মধ্যে ইমব্যালেন্স করবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মেটাবলিজম এবং আপনার কিন্তু অস্টিওপোরোসিস হবে। আবার আছে যেমন অনেকের আছে যেমন কনভালশন হয়, কনভালশন অ্যান্টি কনভালসিভ ড্রাগস যারা খায় আপনি, যাদের ডায়াবেটিস থাকে, যাদের ব্লাড প্রেশার থাকে, যেমন কোনো ক্যান্সারের জন্য যে সমস্ত ওষুধপত্র খেতে হয়, এই সমস্ত ড্রাগসগুলো কিন্তু আপনার হলো ক্ষয় রোগকে বাড়ায়। এরপরে আছে ধরেন কিছু লাইফস্টাইল মডিফিকেশান। আপনার যেমন যারা অনেক বেশি পরিমাণ ধূমপান করেন, আমাদের দেশে এখন ছেলেমেয়েরা সবাই ধূমপান করে। আপনার যারা হলো রিচ ফুড বেশি খান, যারা মাছ বেশি খায় না, সবজি বেশি খায় না, যেমন আমাদের বাচ্চাদেরও কিন্তু এখন অনেকের অস্টিওপোরোসিস আমরা পাই। কারণ কি? বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চারা মাছ খেতে চায় না, বাচ্চারা শুধু ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেতে চায়, বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস বেশি পছন্দ করে। আবার একটা গ্রুপ যিনারা ধরেন মদ্যপান করেন, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। স্মোকিং অ্যান্ড মদ্যপান দুইটাই কিন্তু অস্টিওপোরোসিসকে বাড়িয়ে দেয়, ত্বরান্বিত করে। প্লাস হইলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের যারা ছেলে হোক মেয়ে হোক যারা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, অলস লাইফ লিড করতেছে, তাদের কিন্তু আপনার হইলো অস্টিওপোরোসিস বেশি হবে। এবং এই অস্টিওপোরোসিস আপনি দেখেন শহরের লোকের চেয়ে গ্রামের লোকের কিন্তু অস্টিওপোরোসিস কম। স্যার এটা কারণ কি? কারণ হলো যে শহরে যারা বাচ্চা বয়সে আপনি আছেন, তাদের খেলাধুলার কোনো মাঠ নাই। আমরা একজন দুজন বাচ্চা থাকে, তাদের খুব ওয়েল প্রোটেক্টেড রাখি, তাদেরকে আমরা শরীরে সূর্যের আলো দেখতে দেই না, তাদেরকে আমরা খেলার মাঠে আমরা যাইতে দেই না, বিভিন্ন কারণের জন্য সোশ্যাল সিকিউরিটির জন্য আমরা তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখি। তাহলে সেই সূর্যের আলো না পেলে ভিটামিন ডি মেটাবলিজম হবে না। ভিটামিন ডি মেটাবলিজম না হলে আমি যতই টনে টনে খাবার খাই আর ক্যালসিয়াম খাই, ভিটামিন ডি খাই, এর শরীরের মধ্যে আসবে না। তার জন্য একটা বড় ব্যারিয়ার হয়ে গেল। শহরের লোকরা ধরেন তারা কাজ টাজ করার পর বাড়িতে আসার পরে মানে অলসভাবে টিভি দেখা, ঘুমানো ছাড়া কোনো তেমন কাজ পাচ্ছে না। কিন্তু গ্রামের লোক এক্সারসাইজের অনেক অভাব আচ্ছা এখানে। এখন গ্রামের লোক প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ির সামনে গিয়ে চা খেতে যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, হাঁটতেছে, গ্রামের মধ্যে পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে। তারা প্রত্যেক দিনের মতো ফাস্টফুড খায় না, তারা গরুর মাংস, খাসির মাংস তো খায় না, তারা মাছ বড় জোর খায়, প্লাস সবজি, ফ্রেশ সবজি খায়, গ্রিন সবজি খাচ্ছে। তাহলে এতগুলো, এবং তারা ছোট মাছ, গরুর দুধ ফ্রেশ খাচ্ছে। গরুর দুধ, ছোট মাছ খুব ইম্পর্টেন্ট আপনার হাড়গুলো শক্ত করার জন্য। এখন আসলে আমি বলছি যে প্রতি 3 জন 1 জন মেয়ে মানুষ, শুধু আমরা মহিলাদেরকে আমরা চাপিয়ে দিলাম, কিন্তু ছেলেদের কিন্তু এখন অনেক বেশি। প্রতি 5 জন 1 জন ছেলে মানুষের যে কোনো বয়সের তাদের কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে। স্যার এই অস্টিওপোরোসিসে কোনো কমপ্লিকেশন কি তৈরি হয়, যে কোনো ডিসএবিলিটি কমপ্লিকেশন কিংবা একটা কোনো হলো যে ডিফর্মিটি? সবচেয়ে বড় হলো যে ফ্র্যাকচার। আমরা অনেক সময় বুঝতে পারি, কিন্তু রোগীরা অনেক সময় বেগটা আমাদের এখানে ব্যথা, ওখানে মাসেলে ব্যথা, জয়েন্টে ব্যথা, নড়তে পারি না, নানা রকমের এই ব্যথার কথা বলবে। এই হলো 1 নাম্বার সিমটম। আমরা ব্যথা দিয়েই বুঝতে পারি বেশি। ক্ষেত্র বিশেষ হলো আপনার হলো ফ্র্যাকচার। কয়েকটা কমন জায়গায় যদি আমাদের হাড় ভাঙে তাহলে আমরা ধরে নিই যেটা হলো ফ্রেজাইল বোন বা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। একটা হলো খুব কমন হিপ জয়েন্ট। হিপ বোনের যে ফ্র্যাকচার হবে অ্যারাউন্ড দ্য হিপ জয়েন্ট, সেটা হলো যেমন আমরা ফ্র্যাকচার নেক ফিমার আমরা বলি, দেন ট্রোকেন্টিক ফ্র্যাকচার বলি, যেটা আমরা যে দাঁড়ানোর পরে যে দুই পাশে যে বড় হাড়টা যেটা নিতম্বকে সাপোর্ট দিয়ে রাখে, এই হাড়টাকে ভাঙে বেশি। নাম্বার 2 হলো যে আমরা মহিলাদের, ছেলেদেরও হয়, মহিলাদের বেশি রিস্ট জয়েন্ট, এখানে কলিজ ফ্র্যাকচার। আরেকটা হলো যে আপনার শোল্ডারের কাছে যে ভাঙে, এই পেলভিস, শোল্ডার এবং লাস্টে যেটা আমরা বলি, কিন্তু 50% ক্ষেত্রে যেটা আমাদের আজকের মানে ডিসকাশন, যে মেরুদণ্ডের হাড় ক্ষয় এবং ভাঙা তার চিকিৎসা, সেটা হলো মেরুদণ্ডের হাড়। যদি মেরুদণ্ডের হাড় আপনার ভাঙে তাহলে কি নিয়ে আসবে? এটা কোনো বড় ধরনের কোনো আঘাত কিন্তু লাগে না, এবং হাড় কিন্তু অটোমেটিক ভেঙে গিয়ে, যেটা আমরা বললাম হিপ জয়েন্ট, ভেঙে যাওয়ার পর কিন্তু মানুষ পড়ে যায়, নট দ্যাট যে পড়ে গিয়ে ভাঙছে। আর মেরুদণ্ডে ভেঙে গিয়ে পড়ে গেছে, হ্যাঁ ভেঙে গিয়ে না, আগে ভাঙছে, আগে ভাঙে, ভাঙার পরে তারপর পড়ে যায়, নট যে পড়ে গেল তারপরে ভাঙলো। তার মানে এতই বেশি নরম হয়ে যায় যে অটোমেটিক্যালি কোলাপস করে দেন পড়ে যায়, সাপোর্ট নিতে পারে না। এখন আছেন আপনি মেরুদণ্ডে যাদের হলো এরকম ক্ষয় রোগ হয়, তাদের কিন্তু হাঁটতেছে ব্যথা একটা সিমটমস থাকে। অনেক সময় রোগী এসে বলে, স্যার আমার তো পিঠ কোমর একটু ব্যথা আছে ঠিকই, হাঁটতে পারি, কিন্তু মনে হয় আমি যেন খাটো হয়ে যাচ্ছি। ইয়েস, আমার হাইটটা মনে হয় কমে যাচ্ছে। রোগী এসে বলবো, স্যার আমি সামনের দিকে কুঁজো হয়ে যাচ্ছে। তার মানে সেই বিষয়গুলো অ্যালার্মিং। যখন রোগী এসে বলবো যে আমি খাটো হয়ে যাচ্ছে, মনে হয় আমার হাইটটা মনে কমে যাচ্ছে, আমি মনে হয় সামনের দিকে স্যার কুঁজো হয়ে যাচ্ছি, সাথে ব্যথা আছে, এই 2-3টা কথা যখন বলবে, তখন আমাদের
ধরে নিতে হবে যে ওনার হলো হাড়ের ক্ষয়রোগ কোন জায়গা, মেরুদণ্ডের হাড়। তাহলে মেরুদণ্ডের হাড় তো অনেক, 33টা হাড় পরপর 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 থাকবে। এই যে পরপর থাকাটা সে কোলাপস করে ডাউন হয়ে যাচ্ছে, সে হাইটটা স্ট্রেচার মানে শর্ট স্ট্রেচার হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি তার মেরুদণ্ডের হাড়গুলো আস্তে আস্তে বসে যাচ্ছে, কোলাপস হচ্ছে। ব্যথা তো একটা সিমটমস আছে। খুব রেয়ারলি অনেক সময় নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, যদি এর সাথে আপনার বড় একটা আঘাত পেলো তাহলে কিন্তু ধরেন পায়ের প্যারালাইসিস বা অনুভূতি কমে যেতে পারে, প্রস্রাব পায় না, কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে। কিন্তু মোস্টলি থাকবে তার ব্যথা 1 নাম্বার, 2 নাম্বার যেগুলো বললাম এগুলো নিয়ে হলো মেরুদণ্ডের হলো ক্ষয়ের সিমটমসগুলো আসবে। স্যার অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, সুস্থ মেরুদণ্ড। আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, সুস্থ মেরুদণ্ড। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম এই যে মেরুদণ্ডের ক্ষয়জনিত কারণে নানা ধরনের ডিসএবিলিটি তৈরি হয়। এই ডিসএবিলিটিগুলো কিরকম হবে স্যার? 1 নম্বর হলো যে এটা তো ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর সামনের দিকে কুঁজো হয়ে যায়, আমরা বলি কাইফোসিস। আবার এক সাইডেও যায় স্কোলিওসিস। এই দুইটা হলো সবচেয়ে বড় হলো আমরা ডিসএবিলিটি। আর রুগী যেটা করে যে রুগী তো ব্যথার জন্য বুঝতে পারে না, এবং তার যে সাপোর্ট নাই বিধায় সে বসা দাঁড়ানো কোনোটাই সম্ভব না, এবং এই রোগী কিন্তু একদম বেড রিডেন হয়ে যায়। যদি আমরা বলি যে চিকিৎসা এবং তার কি করে না, যেমন আমাদের এই একটা রোগী দেখেন 68 ইয়ার্স একটা ভদ্র মহিলা, এবং ওনার কিন্তু 2 মাস আগে একটা হাড় বসে গেছে, আমরা বলি কোমরের L2 ভার্টিব্রা। এটাকে আমরা কি চিকিৎসাটা করছি সেটাও বলি। আমরা না করে দেখেন যে গোল দেওয়া, প্রথমটা যদি আসেন অ্যারো দেওয়া, এটা কিন্তু চেপে গেছে, হাইটটা সে কমে গেছে। হ্যাঁ, মাঝখানেটা দেখেন যে হাইটটা কমা, এবং ফাইনালি দেখেন আরো বড় করে দেখেছি আমরা যে লাস্টে যেটা যে তার হাইটটা উপর থেকে নিচের দিকে কমে গেছে। তাহলে এইটাকে আমরা যদি আমরা চিকিৎসার কথা কমে যায় না, নার্ভের উপর কম্প্রেশন পড়ে না, হ্যাঁ কম্প্রেশন পরে দেখে তো তার ব্যথাটা শুরু হয়। এবং এইটার মজার জিনিস হলো আমরা এখন যে টেকনিকে সার্জারি করি, মেডিকেল ট্রিটমেন্ট তো একটা আছে, কিন্তু একটা পর্যায়ে গেলে এরকম যখন সাপোর্ট না থাকে তাকে সার্জারি করতে হয়। এই সার্জারি ব্যবস্থা কি আপনাদের হাসপাতালে রয়েছে? আমরা যে দেখাবো বেলুন কাইফোপ্লাস্টি, না কেটে, না কেটে ছোট্ট একটা ছিদ্র। এই দেখেন, এবার এমআরআই দেখেন কত বড়, এখন বোঝা যায় যে সে সামনের দিকে হেলে গেছে এবং নিচের দিকে হাইটটা কোলাপস করে গেছে। হ্যাঁ, ওই লাল অ্যারো দেওয়া। যদি আমরা পরেরটায় আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন আমরা কি করতেছি, একটা ছোট্ট একটা সুয়ের মতো দিয়ে আমরা যদি আমরা একটা ভিডিও দেখি বা নিচের দিকে দেখেন যে হাইটটা বাড়াই দিচ্ছে কালো, আমাদের একটা ভিডিও আছে, ওইটা দেখাতে পারেন কিনা? হ্যাঁ, বেলুনটা ফোলানো আছে। ওই বেলুনটা ফোলাইলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। হ্যাঁ দেখেন, আরেকটা ভিডিও দেখলে আর খুব ভালো বোঝা যায়। সম্পূর্ণ না কেটে এবং দেখেন এই রোগী না এখন হাঁটতে পারতেছেন, সে হাঁটতেন একটু করিনি, এখন হলো যে পরেরটা যদি আমরা যাই সুন্দরভাবে সে সাপোর্ট ছাড়া। আমরা কিন্তু খুব আশান্বিত যে আমাদের দেশে এই ধরনের চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, এবং এই পেশেন্ট কিন্তু প্রথম যখন আসে একদমই দাঁড়ানো করা সম্ভব না, এই যে একদম যেটা হলো সোফার মধ্যে বসছে বা চেয়ারে বসছেন, এরপরে কিন্তু ওনাকে ধরেন আমরা এই ধরনের টেকনিকে যদি আমরা সার্জারি করি, হাইটটাকে বাড়াই দেওয়া, এটাকে বলে আমরা বেলুন কাইফোপ্লাস্টি। যে হাড়টা বসে গেল ওর ভিতরে আমরা একটা চিকন শোয়ের মতো আমরা দিই, আর ওর মাথার মধ্যে টিপে একটা বেলুনের মতো থাকে। দেন আমরা ছবিতে দেখাচ্ছি যে দেখেন যে আমরা পুশ করতেছি, পুশ করলে ওটা আস্তে আস্তে ফুলতে থাকে। এরপরে ওই যে স্পেসটা, ওই স্পেসটা আমরা হলো বোন সিমেন্ট মানে সাবস্টিটিউট, হাড়ের মতোই সাবস্টিটিউট আছে, লিকুইড ফর্মে থাকে, আস্তে 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 এটা শক্ত হয়ে যায়। আমরা এই যে আপনি দেখেন, এই যে ফাইনালি দেখেন, এখন আর তার কিন্তু হাইট বেড়ে গেছে, এখন আর কম্প্রেশন, এটা সলিড শক্ত, এখন আর তার কোলাপস করার। এবং মজার জিনিস হলো কি যে যদি দেখেন এই অপারেশনের আগে এবং পরে কতটুকু হাইট বাড়ছে, এবং অলমোস্ট ধরেন পিছনের পুরো হাইটটাকে সে লম্বা করে ফেলছে। এবং এই সাপোর্টের সুবিধা হলো যে প্রাথমিক অবস্থায় যে হাড়ের যে ধরেন মানে ফ্র্যাজিলিটি, একটা ভাঙলে আরও কিন্তু 50% চান্স থাকে তার উপর এবং নিচে একটা হাড় ভাঙার জন্য। এখন যদি আমরা এই সার্জারি করি, এটা কমে চলে আসে 10-12% মাত্র। তার মানে যে প্রায় মানে 50% না, মাত্র হলো 10% হলো রিস্ক থাকে, 10% রিস্ক থাকে, আর 90%
আরেকটা হাড় ভাঙার প্রবণতাটা কমে যাবে যদি আমরা এই কাইপোপ্লাস্টি করি। মানে একটাতে করে দিলে পরবর্তীগুলোও সেফ হয়ে গেল। সেভ হয়ে গেল। একটা হাড় যদি ভাঙে তাহলে আরও 50% চান্স থাকে যে এটা আবার একটা ইমিডিয়েট উপরে বা নিচে ভাঙবে। আর যখন আমরা সার্জারি করে দিচ্ছি 90% এই রিস্ক হলেও কমে যাচ্ছে। আর এই যে সার্জারিটা, এটা সার্জারি আমরা বলছি কিন্তু না কেটে ছোট্ট একটা ছিদ্র করে আমাদের যেমন আমাদের সেন্টার এটা আছে যেটা আমরা সিয়াম বলি, ওটা দিয়ে আমরা দেখব এবং মনিটরের মধ্যে আমরা দেখব, রুগীও দেখতে পারে। এবং এটা কিন্তু আমরা কোনো অজ্ঞান করি না। আচ্ছা, এই রোগীগুলো কিন্তু জ্ঞান থাকে, রোগী কথা বলে। অজ্ঞান নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক ভয় থাকে, এটা কিন্তু আমরা অ্যাসিওর করছি যেখানে অজ্ঞান করা লাগছে কারণ না। আপনি ধরেন একটা 68 বছরের ভদ্রমহিলা, ওনার কিন্তু ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে। এখন 80 বছরের একজন ভদ্রলোক হোক, ভদ্রমহিলা হোক, ওনাদের তো ধরেন বয়সজনিত নানাবিধ সমস্যা থাকতেই পারে বা থাকে। সাধারণত দেখা যাবে ডায়াবেটিস থাকে, হার্টের প্রবলেম থাকে, কিডনিতে, লিভার, অনেক নানাবিধ বয়সজনিত প্রবলেমগুলো থেকে যাচ্ছে, আমরা যেটাকে বলি যে কোমরবিডিটি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাকে সম্পূর্ণ অজ্ঞান করা অনেক রিস্ক। আর আমরা কি করছি, রুগী সজাগ, রুগীর জ্ঞান আছে, রুগী কথা বলতেছেন এবং রুগী আপনি মনিটরে দেখতে পায় যে তার যে হাড়টা বসা ছিল সেটাকে আমরা হাড়টাকে বাড়িয়ে দিলাম, হাইট বাড়িয়ে দিলাম, এবং ওই জায়গাটাকে আমরা বোন সিমেন্ট দিয়ে হাড়ের পরিবর্তনে যে জিনিস পাওয়া যায় হাড়ের সাবস্টিটিউট দিয়ে ওইটাকে আমরা ফিল করে দিলাম। এবং দেওয়ার পরে ধরেন আমরা 2-3 মিনিট সময় নেই এবং উইদিন 10-15 একদম সলিড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তখন আর এই কলাপস করার কোনো সুযোগ নাই এবং কম্প্রেশনও চলে গেল এবং তিনি কিন্তু একদম দিব্যি হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, নতুন একটি জীবন পেলেন। জি। এবং এই বেলুন কাইপোপ্লাস্টি দিস ইজ দ্য লেটেস্ট টেকনিক, এটা কিন্তু আমাদের হসপিটালে করা সম্ভব এবং আমরা করে থাকি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমিও নিজেও অনেক কিছু জেনেছি, আশা করব দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আগে আমরা জানতাম যে পড়ে গিয়ে আমাদের হাড় ভেঙে যায়, আজকে জানলাম হাড় ক্ষয় থেকে হাড় ভেঙে গিয়েও পড়ে যেতে পারে। তবে আশার সংবাদ, আমাদের দেশে এর চিকিৎসা রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর হবে প্রতিটি মানুষের জীবন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড থেকে। ধন্যবাদ।